আসসালামু আলাইকুম। মাইক্রো ইকোনমিক্সের আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টপিক আপনাদেরকে শেখাবো। অনেকের অনেক ভয়ভীতি আছে চিত্র নিয়ে, সেই জিনিসটা নিয়ে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন দেখা যাক। একটা অধ্যায় আছে চাহিদা অধ্যায়। সেই অধ্যায় আপনাকে বলে একটি লিনিয়ার সমীকরণ থেকে চাহিদা সূচি অঙ্কন করো, সেই চাহিদা সূচি থেকে একটি চাহিদা রেখা অঙ্কন করো। এইভাবে থাকতে পারে প্রশ্নটা, অথবা থাকতে পারে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো, এভাবেও থাকতে পারে। এখন ধরে নিলাম প্রথম প্রশ্নটা, একটি লিনিয়ার চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি অঙ্কন করো, তারপরে চাহিদা রেখা অঙ্কন করো। আপনারা কি জানেন চাহিদা সমীকরণ কোনটা? এখনই শিখে নেন। চাহিদা সমীকরণটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 10-2p। এটা একটা সূত্র, মুখস্থ করে নেন। এটা হচ্ছে চাহিদা সমীকরণ। এই ডি দিয়ে বোঝায় ডিমান্ড মানে চাহিদা, এবং পি দিয়ে বুঝে প্রাইস মানে দাম। এখানে এই যে একটা লিনিয়ার ইকুয়েশন, সরল সমীকরণ, এখান থেকে আমাদেরকে একটা চাহিদা সূচি অঙ্কন করতে হবে, সেই চাহিদা সূচি থেকে একটি চাহিদা রেখা অঙ্কন করতে হবে। এখন আপনাদের প্রথম কাজ হচ্ছে এই যে পি এর মানটা ধরে নেওয়া। এটা আপনাদের মতো করে আপনারা ধরতে পারবেন। প্রথমত ধরে নিলাম পি এর মান যদি 1 হয়, তাহলে এই সমীকরণে আমরা এই পি এর মানটা বসাবো। 10 এর মতো থাকবে, 2 এর মতো থাকবে। এই পি এর মান আমরা কত ধরছি? 1। তাহলে 2 × 1 এবং আলটিমেট ফলাফল আসলো 8। আবার যদি পি এর মান আমরা 2 ধরি, তাহলে ফলাফল আসে কত? 6। পি এর মান যদি আমরা 3 ধরি, ফলাফল আসে কত? 4। আমরা পি এর মান ধরলাম এবং ডি এর মানটা বের করলাম, এবং সেই জিনিসটাই আমাদের এই যে চাহিদা সূচিতে বসালাম। যেমনটা আমাদেরকে বলা হয়েছিল, একটা লিনিয়ার ইকুয়েশন থেকে একটি চাহিদা সূচি তৈরি করো। চাহিদা সূচি মানে যখন দাম 1 টাকা মানে পি এর মান 1 টাকা, তখন ডি মানে চাহিদা হচ্ছে 8 একক। এই দেখেন, দাম যখন 1 টাকা, চাহিদা কত? 8 একক। আবার দাম যখন 2 টাকা, তখন চাহিদা কত? 6। দাম যখন 3 টাকা, তখন চাহিদা কত? 4। এই যে দামের সাথে চাহিদার সম্পর্ক আমরা প্রকাশ করলাম, আপনাদের কাছে তুলে ধরলাম, এটাই হচ্ছে একটা চাহিদা সূচি। আমাদের প্রশ্নে কি বলেছিল? একটি লিনিয়ার ইকুয়েশন থেকে চাহিদা সূচি প্রস্তুত করো। এই সূচি থেকে আবার চাহিদা রেখা অঙ্কন করব। প্রথমত সূচি তৈরি করলাম, এতটুকু বুঝতে পারছেন? আবার মাঝে মাঝে প্রশ্নে বলে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। যদি এরকম কাল্পনিক চাহিদা সূচি বলে, তাহলে এই কাজটা আমাদেরকে করতে হবে না। ডিরেক্টলি আমরা এমন একটা চাহিদা সূচি বসিয়ে দিব, সেখানে এই যে মানগুলা আমরা আমাদের মতো কল্পনা করে বসাই নিব। চাহিদা দাম কোনটা কত আমাদের মতো করে বসাই নিব। এমন সূত্র দিয়ে বসানোর দরকার হবে না, কারণ প্রশ্নে কি বলছে? একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। সুতরাং কাল্পনিক চাহিদা সূচি আমরা আমাদের মতো করে কল্পনা করে নিব। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন এই ইকুয়েশন থেকে চাহিদা সূচি তৈরি করা অথবা কাল্পনিক চাহিদা সূচি তৈরি করা, এই ব্যাপারটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। এখন এই সূচিটা থেকে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করব। চলুন দেখা যাক। যে কোনো রেখা অঙ্কন করার ক্ষেত্রে আমরা একটু ভয়ভীতির মধ্যে থাকি, কোন জায়গা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করব। খুবই সিম্পল। আপনাদের কাছে যদি গ্রাফ চার্ট থাকে তাহলে ভালো, না থাকলে কিভাবে আঁকবেন তাও দেখাচ্ছি। প্রথমত এইভাবে লম্বা একটা দাগ দিবেন এবং নিচে এইভাবে একটা দাগ দিবেন। ছোটবেলায় এরকম চিহ্ন আমরা অনেক এঁকেছি, তাই না? একটু বাঁকা হয়ে গেছে, কিন্তু আপনারা তো স্কেল দিয়ে করবেন, সোজা হবে। এখানেও আমি স্মার্ট বোর্ডে স্কেল ব্যবহার করতে পারি, কিন্তু সময় সাপেক্ষ হয়ে যাবে। কি দরকার এত সময় নেওয়ার? আপনারা স্কেল দিয়ে সোজা করে নিয়েন। এখন এই জায়গাটাকে ধরবো ও, এবং এটাকে ধরবো এক্স, এটাকে ধরবো ওয়াই। ও এক্স, ও ওয়াই। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে লম্ব। এই ভূমিকে আমরা নাম দিব চাহিদার পরিমাণ। আমরা লিখে ফেললাম এখানে চাহিদার পরিমাণ, এবং লম্বকে আমরা নাম দিব দাম। খেয়াল করে দেখবেন আমাদের যে চাহিদার পরিমাণ, সেটা সর্বোচ্চ কত আছে? 8, এবং সর্বনিম্ন কত আছে? 4। তো আমরা কিভাবে ধরতে পারি? 2, 4, 6, 8 নাম দিয়ে দিলাম 2, 4, 6, 8। এবং আমাদের যে দাম, সর্বনিম্ন আছে 1 এবং সর্বোচ্চ কত আছে?
3, তো আমরা এখানে দিতে পারি 1 2 3, দিয়ে দিলাম 1 2 3। এইটুকু তো আপনারা বসাতে পারবেন, তাই না? এই যে সূচিটা থেকে এইটুকু। চিত্র আঁকা আসলে খুব বেশি জটিল না। হ্যাঁ, কিছু কিছু চিত্র আছে জটিল, তবে সব চিত্র জটিল না। খুবই সিম্পল একটা প্যাটার্ন প্রত্যেকটা চিত্র ফলো করে। একটা লম্ব থাকে, একটা ভূমি থাকে। ভূমির নাম হচ্ছে ও এক্স, লম্বের নাম হচ্ছে ও ওয়াই। নিচে কতগুলা মান থাকে, উপরে কতগুলা মান থাকে, এতটুকু প্রত্যেকটা চিত্রে কমন। এটা আপনারা বুঝবেন আশা করি। এখন আমাদের দাম যখন 1 টাকা ছিল, তখন চাহিদার পরিমাণ ছিল 8 টাকা। খেয়াল করবেন, দাম যখন 1 টাকা, তখন চাহিদার পরিমাণ কত? 8 টাকা। তাহলে 1-এর সাথে 8 মিলিত হবে। আবার দাম যখন 2 টাকা, তখন চাহিদার পরিমাণ কত? 6 টাকা। তো দাম যখন 2 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 6 টাকা। আবার দাম যখন 3 টাকা, তখন চাহিদার পরিমাণ কত? 4 টাকা। তো এই দাম 3 টাকা গিয়ে, একটু মনে হয় ভুল হয়ে গেল, এই দাম 3 টাকা গিয়ে এই 4-এর সাথে আবারও ভুল হয়ে গেল। এই যে দাম 3 টাকা যাবে এবং এই 4-এর সাথে মিলিত হবে। আপনারা তো পেন্সিল দিয়ে আঁকবেন, তাই না? তো আপনারা মুছতে পারবেন, সমস্যা নাই। সাথে স্কেলও ব্যবহার করবেন। এখন এই যে 3টা বিন্দু তৈরি হইল, এই 3টা বিন্দুকে একটা রেখার সাহায্যে যুক্ত করে দিব। ডি ডি প্রাইম, এই রেখাটাই হচ্ছে আমাদের চাহিদা রেখা। বাস হয়ে গেল। এই যে রেখা, এই রেখাতেই আপনাকে অঙ্কন করতে বলছে। বাস আপনার অ্যান্সার হয়ে গেল। যদি বলতো একটি লিনিয়ার ইকুয়েশন থেকে চাহিদা সূচি, তারপরে চাহিদা রেখা অঙ্কন করো, করব। অথবা একটা কাল্পনিক চাহিদা সূচি থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করো, করব। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন এইরকম আরেকটা প্রশ্ন আছে, একটা সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন করো। চাহিদা রেখা যেমন, যোগান রেখাও কি তেমন। খুবই সিম্পল, চলেন আপনাদেরকে দেখাই। এখানে আমরা একটি যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করব। তার আগে যোগানের যে সমীকরণটা, সেটা হচ্ছে s = -2 + 3p। মুখস্থ করেন সমীকরণগুলা সূত্র মনে করে। এখন s দিয়ে যোগানের পরিমাণ বোঝায় এবং p দিয়ে দাম বোঝায়। একটু আগে আমরা যেমন p ধরে নিয়েছি, এখানেও আমরা p ধরে নিব এবং এই যে যোগানের সূচিটা আমরা তৈরি করব। যখন দাম 1 টাকা, তখন যোগান হচ্ছে 1 একক। দাম যখন 2 টাকা, যোগান হচ্ছে 4 একক। এভাবে বাকিটা আশা করি পারবো। এবং আমরা যদি এই চাহিদা রেখাটা অঙ্কন করতে চাই, তাহলে খুবই সিম্পল। নিচে থাকবে যোগানের পরিমাণ এবং উপরে থাকবে এই যে দাম। এখন আমাদের যোগান যেহেতু সর্বোচ্চ 10 পর্যন্ত আছে, এই জন্য আমরা 1 থেকে 10 পর্যন্ত গেলাম। এবং দাম যেহেতু সর্বোচ্চ 4 টাকা আছে, তো 1 থেকে আমরা 4 পর্যন্ত গেলাম। এখন দাম যখন 1 টাকা, যোগান তখন 1 একক। সুতরাং এই 1-এর সাথে 1 মিলিত হবে, ভেরি সিম্পল। আবার দাম যখন 2 টাকা, যোগান তখন 4, এই 2-এর সাথে 4 মিলিত হবে, ভেরি সিম্পল। দাম যখন 3 টাকা, যোগান তখন 7, এই 3-এর সাথে 7 মিলিত হবে। দাম যখন 4 টাকা, যোগান তখন 10, এই 4-এর সাথে 10 মিলিত হবে। এই যে দেখেন 1 2 3 4, এই 4টা পয়েন্টকে আমরা যুক্ত করে দিব এস এস প্রাইম। এটাই হচ্ছে আমাদের যোগান রেখা, ভেরি সিম্পল। এখন আপনাদের এই ধরনের চিত্রগুলো ব্যাখ্যা করতে গিয়ে অনেক জটিলতা হয়। ব্যাখ্যাটা লিখবেন কিভাবে, ব্যাখ্যা কিভাবে লিখবেন তা নিয়ে কিন্তু আমি অলরেডি প্রিভিয়াস ক্লাস দিয়েছি। ওই যে প্রথম অধ্যায়ের যে ক্লাসগুলো দিয়েছিলাম, সেখানে কিন্তু চিত্রগুলো কিভাবে ব্যাখ্যা করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। আশা করি এই যে সিম্পল চিত্রগুলো কিভাবে ব্যাখ্যা করবেন তা আপনারা ওই ক্লাস দেখার পরে পারবেন ইনশাআল্লাহ। এবং এখন একটু গুরুত্বপূর্ণ সিরিয়াস কথায় আসি। এই ইকোনমিক্সের মানে অনেক চিত্র, তাই না? অনেক চিত্র, মানে এত ভয় আপনাদের। আবার অনেকে মনে করে অনেক অঙ্ক মনে হয় আছে। খুব বেশি অঙ্ক নাই, প্রথম কথা এইটা। সুতরাং অনেক অঙ্ক চলে আসবে, এই চিন্তা বাদ দেন। বিবিএতে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, এই 4টা ডিপার্টমেন্ট, আপনাদের তেমন কোনো অঙ্কই আসবে না। তেমন কোনো অঙ্কই আসবে না। মানে আপনার যদি 12টা প্রশ্ন আসে, 12টার মধ্যে একটা প্রশ্ন অঙ্ক আসবে কিনা তাও মানে আমি কনফিউজড। আমি নিশ্চিত না একটা অঙ্ক আসবে কিনা। 12টার মধ্যে একটা অঙ্ক মানে খুবই রেয়ার। এখন অনেকে বলবে স্যার চিত্র তো আসবে। হ্যাঁ, চিত্র আসবে। 12টা প্রশ্নের মধ্যে কয়টা চিত্র আসবে? ধরেন 6টা চিত্র আসলো, বাকি 6টা তো আপনার স্বাভাবিক থিওরি কোয়েশ্চেন আসবে।
সেইগুলো আপনার অ্যান্সার করার জন্য প্রস্তুতি কই? আপনি নিজের উপর এত প্রেশার নিয়ে নিছেন, চিত্র অঙ্ক এত প্রেশার কেন? আপনার যে 50% আপনার শুধু স্বাভাবিক থিওরি লেখা, একদম খুবই সহজ থিওরি, যেগুলা একটু পড়লে আপনি পারতেন, এবং সেই ছয়টায় আপনি ভালো অ্যান্সার করতে পারতেন। সেই ছয়টা এত ভালো মতো লেখেন যে সেখানে 7 অথবা 8 মার্কস আপনি পান, যে 40-42 আপনি সেখান থেকেই পেয়ে যান ওই ছয়টা থেকে। তারপরে বাকি যে ছয়টা আছে সেই ছয়টা থেকে দুইটা দেওয়ার যোগ্যতা আপনার হয়ে যাবে। মানে এত জটিল ছিল না ব্যাপারটা। আপনারা মানে একটু প্ল্যানিং ছাড়াই পড়াশোনা করতে যান, সমস্যাটা এখানে হয়। তো আশা করি আপনার এই যে প্রাথমিক একটা তথ্য আমি দিলাম, আপনারা দেখেন পরীক্ষা হলে মিলে দেখেন যে আপনারা 5টা-6টা প্রশ্ন অনায়াসে পাবেন যেগুলোতে কোনো চিত্র নাই। সেগুলো আগে ভালো মতো প্রস্তুতি নেন, বই থেকে সেগুলো পড়েন, তারপরে চিত্র যা আছে পড়েন। একটা চিত্র প্রশ্ন পড়তে গিয়ে যে সময় আপনি ব্যয় করেন সেটাতে আপনি 5টা থিওরি প্রশ্ন পড়তে পারবেন। আগে সেগুলো শেষ করেন, শেষ করার পরে 50% প্রস্তুতি শেষ, তারপরে চিত্র যা আছে পড়া শুরু করেন সামর্থ্য অনুযায়ী। এবং যদি নিজে নিজে তা না পারেন তাহলে একটা টিচারের শরণাপন্ন হন। আপনারা কিছু টাকা খরচ করা দরকার। আমি একটা কথা আপনাদেরকে না বললেই না, মানে এখন তো অনার্স লাইফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমিও তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমি কিন্তু পড়াশোনা না করে আসি নাই। আপনার ইকোনমিক্স কখনো টাকা দিয়ে পড়ছেন কিনা জানি না। আমি ফার্স্ট ইয়ারে 2013 সালে, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, আমি 6 মাস টিচারের কাছে টাকা দিয়ে পড়ছি ইকোনমিক্স। আপনারা কে আছেন এই ভিডিওটা যে দেখতেছেন, আমার মনে হয় না আপনারা কেউ 6 মাস টাকা দিয়ে পড়ছেন। এটা আপনারা কখনোই করেন নাই। তাহলে আপনারা শিখবেন কই থেকে? আপনারা চান হচ্ছে শর্টকাট সবকিছু পাইতে। আসলে আমরা সার্টিফিকেট নামে শুধু কাগজের টুকরা আমরা নিতে চাই, মনে করি কাগজের টুকরা আমার অনেক উচ্চতা নিয়ে যাবে। কখনো সম্ভব না, কিছু শিখতে হবে। ওই যে আমি 6 মাস পড়ছি, কিছু শিখছি, কিছু আপনাদেরকে শিখাইতে পারি। সব পারি এরকম না, যতটুকু পারি হেল্প করতেছি। আশা করি আপনারা এই যে আপনারা হেল্পটা পাচ্ছেন এটা আপনারা মনে রাখবেন এবং কৃতজ্ঞতা স্বীকার করবেন। একটা হাদিসগুলো আজকে শেষ করি। হাদিসে আছে যে যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে না। এই কথাটা আমার না, আমার হলে আপনি এটা মানে অনেকভাবে নিতে পারতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাকি আপনারা ভাই বানেন কিভাবে কি আপনারা ভেবে নেবেন। তো মোটামুটি কিছু আলোচনা করলাম, সামনে চেষ্টা করবো আরো হেল্প করার। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিক এবং আপনাদেরকে তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।